করোনায় ঢাকার বাইরে মৃত্যু শতাধিক। টিকা উৎপাদনে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র, দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহায়তার আশ্বাস। করোনার প্রভাব মেট্রো রেল প্রকল্পে। সংক্রমণ রোধে কম শ্রমিক নিয়ে কাজ করায় ধীরগতি। পরিস্থিতির উন্নতি না হলে নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে শঙ্কা। রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিতে তলিয়ে মা ও শিশু হাসপাতাল। দুর্ভোগ চরমে। রাজবাড়ীতে পদ্মার ভাঙনে বিলীন শহর রক্ষা বাঁধের ৩ পয়েন্ট। এবং বগুড়া সদরে নির্মাণের ৫ মাসের মাথায় ভাঙল আশ্রয়ণ প্রকল্পের ঘর, ধরেছে ফাটলও। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দ্রুত সংস্কারের আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। উদ্বেগজনক হারে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ১০৯ জন মারা গেছেন। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে করোনায় মৃত্যুর খবর আসতে থাকে। সকাল ১০টা পর্যন্ত সেই সংখ্যা ছাড়াই শতাধিক। করোনায় চট্টগ্রাম ও রাজশাহীতে ১৭ জন করে মারা গেছেন। রাজশাহীতে সংক্রমণের হার ২৮.৯০। এছাড়া খুলনায় ১৬, ময়মনসিংহে ১৬, কুষ্টিয়ায় ১১, চাঁদপুরে ১২, কিশোরগঞ্জে ৫, ঠাকুরগাঁওয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। প্রিয়জনকে বাঁচাতে স্বজনরা অক্সিজেন আর আইসিইউর খুঁজে ছুটাছুটি করছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। এই মুহূর্তে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সেখানকার করোনা পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ। সিলেটের কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আমি এই শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আছি। এটা সরকারি হাসপাতাল এবং এখানে ১০০ শয্যার যে হাসপাতালটি রয়েছে এটি করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে এখন স্বীকৃতি পেয়েছে এবং এই হাসপাতালে প্রত্যেকটি রোগী করোনা আক্রান্ত এবং এখানে যে ১৬টি আইসিইউ আছে প্রত্যেকটি আইসিইউ কিন্তু পরিপূর্ণ রোগীতে। এবং এই পর্যন্ত আজকে সকাল পর্যন্ত আমাকে সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন ৮ জনের সিলেট জেলায় মৃত্যুর খবর এখন পর্যন্ত আমরা পেয়েছি করোনা আক্রান্ত হয়ে। সবশেষ আজকে পর্যন্ত সকাল পর্যন্ত ১৮৫ জন, এই মাসেই শুধু জুলাই মাসে ১৮৫ জন মৃত্যুবরণ করেছে সিলেট বিভাগে এবং আক্রান্ত হয়েছে ১২,০০০-এরও বেশি। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এই যে হাসপাতালে কিছু সময় পরে দেখা যাবে লোকালোকারণ্য হয়ে গেছে এই জায়গায়, কারণ হচ্ছে এখানে নমুনা নেওয়া হয়ে থাকে এবং গতকালকে পর্যন্ত আমরা প্রায় ৪০% আমরা পেয়েছি হার, যেটা শনাক্তের হার প্রায় ৪০% আমরা গতকালকে পর্যন্ত পেয়েছি। অন্যদিকে যদি আমি সিটের সংখ্যা বলি, সিলেটে এই হাসপাতালে আছে ১০০ শয্যা এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ২০০ শয্যা শুধুমাত্র আইসোলেশন বা করোনা রোগীদের জন্য। অন্যান্য জায়গায় বেসরকারি হাসপাতাল বেশ কয়েকটি রয়েছে। সব কিছু মিলে এই যে সরকারি হাসপাতালে সিলেটে রয়েছে সব কিছু ৩০টা আইসিইউ, এখানের মধ্যে এখানে ১৬টি, উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮টি এবং মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে ৬টি। এই ৩০টি রয়েছে আইসিইউ এবং বেসরকারি হাসপাতালে রয়েছে আরও ৩৮টি। সব এই যে আইসিইউ সব কিছু মিলে যেভাবে রোগীদের চাপ বাড়ছে, আইসিইউ কিন্তু কোথাও খালি নেই। একজন মারা গেলে বা একজন মৃত্যুবরণ করলে করোনা আইসিইউতে তার পরিবর্তে আরেকজনকে দেওয়া হচ্ছে এবং এই যখন সংকটাপন্ন অবস্থা। এবং গতকালকে সিলেটে জালালাবাদ গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক প্রকৌশলী শাহিন সাহেব গতকালকে রাতে ৯:৩০টার সময় মৃত্যুবরণ করেছে করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে। প্রতিদিন মৃত্যুর মিছিলে বাড়ছে মানুষের সংখ্যা এবং আজকে ৭ম দিনের লকডাউনের ৭ম দিনে মানুষের মধ্যে যে সচেতনতা থাকার কথা, মানুষের মধ্যে যে লকডাউনের বিধিনিষেধ মানার কথা, তা কিন্তু আমরা তেমন দেখতে পাচ্ছি না। যত দিন যাচ্ছে এই ৭ম দিনে এসে মোটামুটি স্বাভাবিক হয়ে যাচ্ছে নগর যাপন। যদিও বিপণী বিতান কিংবা দোকানপাট বন্ধ রয়েছে, কিন্তু মানুষের চলাচল, মানুষের যে ঘর থেকে বের না হওয়ার জন্য যে বলা হচ্ছে বারবার, সেইগুলো কিন্তু মানুষে মানছে না। মানুষের মধ্যে এখনও কিন্তু লকডাউনের বিধিনিষেধ মানার মতো প্রবণতা দেখা যাচ্ছে না। যদি লকডাউনের মানার সচেতনতা বাড়ানো না যায়, তাহলে এই যে করোনার ভয়াবহতা, গতকালকে আমরা সিলেট বিভাগে আমরা দেখেছি রেকর্ড সংখ্যক মৃত্যুর খবর আমরা পেয়েছি। গতকালকে ১৭ জন মারা গিয়েছে এবং সিলেট জেলা ১৪ জন মারা গিয়েছে গতকালকে। এই সংখ্যা দিন দিন বাড়বেই, কমবে না এমনটি বলছে যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আছে তারা। মোটামুটি তাজদিন এই ছিল সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের সামনে থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির।
বাংলাদেশকে করোনার টিকা উৎপাদনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে দুদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বের বৈঠকে এই আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্র দফতরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা মার্সিয়া বার্নিকাট। বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে টিকা উৎপাদনে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি। এদিকে বুধবার বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে চলমান রোড শোর দ্বিতীয় পর্বে দেশের স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে বিদেশি ও প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। দেশে বিনিয়োগের আহ্বান নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আয়োজিত বাংলাদেশ রোড শো এখন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। এতে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বিনিয়োগের সুষ্ঠু পরিবেশের উপর জোর দেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশে আধুনিক প্রযুক্তি নির্ভর হাসপাতাল নির্মাণ সহ স্বাস্থ্যসেবায় বিনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান। উপজেলা এবং জেলা পর্যায়ে যে হাসপাতালগুলি আছে এবং স্বাস্থ্য খাতে যে আপনার কাজগুলি করা হচ্ছে সেটাকে আরও শক্তিশালী করার জন্য বিদেশি বিনিয়োগটাও যদি আসে আমাদের সেটাকে আমরা স্বাগত। রোড শোর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে ফলো আপ বৈঠকে দেশের নেতৃত্ব দেন সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন পররাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা মার্সিয়া বার্নিকাট। এ সময় টিকা উৎপাদনে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য মার্কিন কোম্পানিগুলোকে তাগাদা দেওয়ার কথা জানান তিনি। ভ্যাকসিন উৎপাদন করার বাংলাদেশে এবং মার্সিয়া বার্নিকাট আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানকার যে আপনার আমেরিকাতে যারা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং আছে, যারা কোম্পানিগুলি আছেন, তাদেরকে উনি ডেফিনেটলি অনুরোধ করবেন যে ওনারা যেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের সাথে জয়েন্ট ভেঞ্চার করে কীভাবে ভ্যাকসিন প্রোডাকশন করা যায় সেটা সম্বন্ধে উনি আমাদেরকে সাহায্য করবেন। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান সহ দেশ থেকে আসা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরাও বক্তব্য রাখেন। আন্তর্জাতিক অঙ্গনে শেয়ার বাজারের ব্যাপ্তি এবং প্রবাসী ও বিদেশিদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে বিএসইসি। তবে আজকের রোড শোতে প্রবাসীদের অংশগ্রহণ থাকলেও বিদেশিদের উপস্থিতি ছিল কম। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, রিজ কার্টন হোটেল, ওয়াশিংটন ডিসি। কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে রাজধানীতে যানবাহনের চাপ রয়েছে। নানা অজুহাতে বের হচ্ছেন মানুষ। এই মুহূর্তে রাজধানীর গাবতলী এলাকায় আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আছেন রিপোর্টার কমল দে। প্রথমেই যাচ্ছি সাদাতের কাছে। সাদাত, সংক্রমণ বাড়লেও আসলে একই সাথে কিন্তু সাধারণ মানুষ আস্তে আস্তে কিন্তু ঘর থেকে বের হওয়া শুরু করে দিয়েছেন। করোনার অর্থাৎ এই বিধিনিষেধের সপ্তম দিনে এসে বিগত সময়ের তুলনায় আজকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি আসলে মানুষের যে যথারীতি যে উপস্থিতি, সেই উপস্থিতি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে এই রাজধানীতে প্রবেশ করার অধিকাংশ মানুষের সংখ্যাই কিন্তু পায়ে হেঁটে। সকালবেলা আমরা দেখেছিলাম যে আসলে অফিসগামী মানুষের, অর্থাৎ বিশেষ করে অফিসগামী সাধারণ মানুষের যাতায়াত উপস্থিতি অনেক বেশি ছিল। সময় বাড়ার সাথে সাথে সেই সংখ্যা কমলেও কিন্তু যে ঢাকায় প্রবেশের যে চিত্র সব সময় যেটি থেকে থাকে তার ব্যতিক্রম কিন্তু এখনও ঘটছে না। এখনও কিন্তু পা হেঁটে ঢাকায় প্রবেশ করছেন। একই সাথে ব্যক্তিগত যে পরিবহন আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে ব্যক্তিগত পরিবহনের সে দীর্ঘ সারি এই মুহূর্তে গাবতলীর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের এই প্রান্ত থেকে ও প্রান্ত গিয়ে ঠেকেছে। একই সাথে অটো যে রিক্সাগুলো রয়েছে সেই অটো রিক্সার আধিপত্য কিন্তু এই সময় বাড়ার সাথে সাথে বেড়েছে। সাধারণ মানুষ তারা বলছেন যে এই সময় এসে তারা জীবিকার তাগিদে বিভিন্ন প্রয়োজনে তারা ঘর থেকে বের হচ্ছেন। তাদের অধিকাংশই দেখা যাচ্ছে বিভিন্ন দিন আনা দিন খাওয়া মানুষজন, যারা প্রতিনিয়ত যে সমস্ত কর্মে যুক্ত। এছাড়া যে সমস্ত সরকারি কিংবা বেসরকারি অফিস যে সমস্ত খোলা রয়েছে সেই সমস্ত অফিসের কথা বলে কিন্তু সাধারণ মানুষ ঘর থেকে একই সাথে বের হচ্ছেন। এছাড়া আমরা দেখি যে আসলে ব্যক্তিগত পরিবহনের যে যাত্রী পরিবহন করার যে প্রবণতা সেটি কিন্তু বিগত সময়ের তুলনা থেকে এখন কিন্তু সেই সংখ্যা অনেকাংশেই বেড়েছে। গত কয়েকদিন আগে
এই ব্যাপারে বেশ বেশ কঠোর বিধিনিষেধ বা কঠোরতা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী এখনও কিন্তু যে সমস্ত গাড়িগুলোকে আসলে বিশেষ করে এই চেকপোস্টে এসে সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছেন তাদেরকে কিন্তু আইনানুগ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন, মামলা দিচ্ছেন। কিন্তু তারপরেও কিন্তু এই সংখ্যা কিন্তু বিগত সময়ের তুলনায় কিন্তু এখনও বেড়েছে। ফলে বিগত সময়ের তুলনায় এখন এই সময়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কঠোরতা যেমন রয়েছে, একই সাথে কিন্তু সাধারণ মানুষ এই কঠোরতা উপেক্ষা করেই কিন্তু ঘর থেকে বের হচ্ছে। আমিনবাজারে কিন্তু আমরা অর্থাৎ গাবতলীতে পায়ে হেঁটে প্রবেশ করছি, একই সাথে গাবতলী থেকে পায়ে হেঁটে কিন্তু ঢাকা থেকে বের হচ্ছে। সব মিলে বলা চলে যে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরতা বাড়ছে, কিন্তু এই লকডাউনের উপেক্ষার অর্থাৎ সাধারণ মানুষ বের হয়ে আসছি। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর গাবতলী থেকে কঠোর বিধিনিষেধের 7ম দিনের আমার কাছে খবর। আমাদের সহকর্মী রয়েছেন কমল দে চট্টগ্রামে, সেখানকার অবস্থা জানার জন্য সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যেটা বেশি ভয়ঙ্কর বিষয় হলো গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে 1315 জন, যেটা যাবৎকালের রেকর্ড। মৃত্যু হয়েছে 17 জনের। গত কয়েকদিন ধরে কিন্তু শনাক্তের হার হচ্ছে প্রায় 1000-এর বেশি, 1000 থেকে 1300 জন, এবং মৃত্যু হারও দিন দিন বাড়ছে। কিন্তু তারপরও যে সাধারণ মানুষ সচেতন হবে সেটি কিন্তু হচ্ছে না। সাধারণ মানুষ নানা অজুহাতে রাস্তায় নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনীর রাস্তায় দায়িত্ব পালন করে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের চলাচল বা চলাচল কম থাকে। কিন্তু আবার যখন তারা সরে যাচ্ছে বা তাদের দায়িত্ব পরিবর্তন হচ্ছে তখনই কিন্তু তারা আবারও রাস্তায় নেমে আসে, নানা অজুহাতে রাস্তায় নামছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা জানেন চট্টগ্রামে কিন্তু সেনাবাহিনীর 7টি টহল টিম কাজ করছে এই শহর জুড়ে, এবং চেকপোস্ট রয়েছে 2টি, অর্থাৎ সিটি গেট এবং শাহমানত সেতু এলাকায়। আমরা একটু কথা বলবো যে নিউ মার্কেট মোড়ে যে চেকপোস্টের দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন কাফিউন নাহার কণা। আমরা আপনাকে জানতে চাইবো, আজকেও কিন্তু রেকর্ড পরিমাণ শনাক্ত হয়েছে, মৃত্যু হারও বেড়েছে, তারপরে সাধারণ মানুষ নানা অজুহাতে রাস্তায় নামছে, তাদেরকে প্রতিরোধ করছেন কিভাবে? লকডাউনের সময় এই আমাদের করোনার ঊর্ধ্বগতির জন্য আমরা আজকেও আরও তৎপরতার সাথে কাজ করে যাচ্ছি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি জনগণকে একটা নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে আসতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টহলের পাশাপাশি বিভিন্ন এলাকায় গিয়ে আমাদের নোডাল পয়েন্টগুলোতে যাচ্ছি এবং বিভিন্ন গাড়িগুলো চেক করছি এবং গাড়িতে তারা কাগজপত্র এনেছে কিনা এগুলো চেক করছি। বেশিরভাগ লোকই ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিংবা জরুরি রপ্তানির কাজে এগুলো নিয়োজিত গাড়িগুলোই এখন দেখা গেছে। যেহেতু এটা সকালের সময় ব্যাংকগামী লোকজনকেই বেশি দেখা যাচ্ছে। অজুহাতের পরিমাণ কিছুটা কমেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ জনগণকে এখনও বোঝাতে হচ্ছে আমাদের। তাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং তারা বাসায় চলে যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে নিউ মার্কেট যে চেকপোস্টে দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন কাফিউন নাহার কণা। তিনি আমাদের বলছেন ব্যাংকিং অজুহাত, শিল্প কারখানা যাওয়ার অজুহাত, নানা অজুহাত দেখে রাস্তায় নামার চেষ্টা করছে। তারপর তারা চেষ্টা করছেন সাধারণ মানুষকে বোঝানোর জন্য, নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য, মাস্ক পরার জন্য, এবং যাতে অহেতুকভাবে অযোগ্য চুক্তি বা রাস্তায় নামে। কারণ আপনারা জানেন যে গত 24 ঘন্টায় চট্টগ্রামে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে, তার পরিমাণ 1315 জন, মৃত্যু হয়েছে 17 জনের। গত কয়েকদিন ধরে কিন্তু শনাক্ত হার 1000-এর উপরে। তারপর কিন্তু সাধারণ মানুষ সচেতন না হয় নানা অজুহাতে রাস্তায় নামছে, যে কারণে করোনা সংক্রমণ বেড়ে চলছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির মাঝেও সাধারণ মানুষ যে আইন মানছে না তার সর্বশেষ তথ্য। কঠোর বিধিনিষেধের 7ম দিনে যাত্রী এবং যানবাহন চলাচলের সবশেষ খবর জানাতে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে, এবং তার আগে রাজধানীর গাবতলী এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে মেট্রো রেল প্রকল্পে। বর্তমান পরিস্থিতিতে প্রকল্পের যেসব এলাকায় তুলনামূলক কম লোক দিয়ে কাজ করা যায় কেবল সেখানেই কাজ চলছে, মানা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধিও। তবে এমন অবস্থায় বেশি দিন চললে নির্ধারিত লক্ষ্য অর্জনে বাধা হতে পারে বলে মনে করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আবারও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির ধাক্কা সামাল দিতে হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। তবে এবার কিছুটা ভিন্ন কৌশলে এগোচ্ছেন তারা। বেছে বেছে যেসব জায়গায় কাজ করতে তুলনামূলক কম জনবল দরকার হচ্ছে সেসব এলাকায় এই কঠোর বিধিনিষেধের মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছেন তারা। প্রকল্প এলাকায় এসে দেখা গেছে আগের চেয়ে কিছুটা হলেও পরিবর্তন এসেছে কাজের ধরনে। বিশেষ করে মানা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে অবস্থা বুঝেই এখন নেওয়া হচ্ছে ব্যবস্থা। নতুন কর্মপরিকল্পনায় তুলনামূলক কম লোক সমাগমে কাজ হয়, প্রকল্পের এমন কাজগুলোকেই এগিয়ে নিচ্ছেন তারা। এই পরিস্থিতিতেও এমআরটি লাইন 6 বা অন্যান্য যে এমআরটি লাইন সেগুলোর কাজ বন্ধ হয়ে নাই, সেগুলোর কাজ চলছে। তবে কাজগুলো আমরা করতে যেই জায়গাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে যেই জায়গায় কাজগুলো করা সম্ভব সেই কাজগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি।
এরই মধ্যে আবার ঈদের পরে কঠোর বিধিনিষেধে অনেকেই আটকে আছেন ঢাকার বাইরে। এতে কিছুটা হলেও গতি কমেছে কাজের। আগের ছক থেকে সরে আসায় মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে আরও কিছুদিন এমন চলতে থাকলে হয়তো আবারও তার মাশুল গুনতে হতে পারে। এখন আমরা যে অবস্থাতে আছি, এই অবস্থাতে আমাদের লক্ষ্যমাত্রা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা এখনো নাই, কিন্তু এই পরিস্থিতি যদি অনেক লম্বা হয় সেই ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। এরই মধ্যে মেট্রো রেলের তৃতীয় ও চতুর্থ কোচের সেট জাপান থেকে মংলা বন্দরে এসে নোঙর করেছে। আসছে মাসে তা দিয়াবাড়ির ডিপোতে এসে পৌঁছানোর কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বাংলাদেশ সহ 4 দেশের সঙ্গে ফ্লাইট স্থগিতের মেয়াদ আবারও বাড়ালো সংযুক্ত আরব আমিরাত। 7 আগস্ট পর্যন্ত বন্ধের ঘোষণায় প্রবাসীদের উৎকণ্ঠা। রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে মা ও শিশু হাসপাতাল, বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। এই মুহূর্তে আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। বন্দরনগরী চট্টগ্রামে টানা বর্ষণে কিন্তু আবারও তলিয়ে গেছে। সেক্ষেত্রে বিভিন্ন যে নিচু এলাকা রয়েছে সেই নিচু এলাকা যেমন তলিয়ে গেছে, তেমনি আমরা এখন যেখানে আছি সেটি হচ্ছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, এবং প্রতিবারের মতো এবারও কিন্তু আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল কিন্তু পানির নিচে ডুবে আছে। গতকাল থেকেই কিন্তু আসলে টানা বর্ষণ শুরু হয়েছিল, সেই টানা বর্ষণ কিন্তু আবারও শুরু হয়েছে। এখনও কিন্তু বাইরে টানা বর্ষণ হচ্ছে, এবং সে বর্ষণের কারণে যে পানি গতকাল চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে প্রবেশ করেছিল, আবারও কিন্তু সেই পানি কিন্তু এখানে বেড়ে গেছে। তবে যে বিষয়টি বলতেই হয়, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এই দুর্ভোগ কিন্তু গত কয়েক বছর ধরেই চলছে। এখানে যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসেন তারা অভিযোগ করে বলেছেন চট্টগ্রামের যারা উন্নয়নের কাজ করেন, যেসব সরকারি সংস্থাগুলো রয়েছে, তারা চাইলেই কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারত, কিন্তু আসলে কর্তৃপক্ষের গাফিলতির কারণেই কিন্তু প্রতি বছর বর্ষায় এই ধরনের হাসপাতালের ভিতর জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা কোনোভাবেই কিন্তু কাম্য নয়। আজকে সকাল থেকে আমরা দেখেছি এখানে আসলে পানি ওঠার খবর ছড়িয়ে পড়ার পর রোগীর সংখ্যাও কিন্তু অনেকটাই কমে গেছে। আজকেও যারা এসেছেন রোগী নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে যারা এসেছেন, আমরা দেখেছি তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে, তাদেরকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। সেক্ষেত্রে এই এলাকা বা এই হাসপাতালের যারা ডাক্তাররা রয়েছেন, যারা নার্সরা রয়েছেন, বিশেষ করে এখানকার যারা ডিসপেন্সারিও রয়েছে, ওষুধের দোকান রয়েছে, তাদেরকেও কিন্তু চরম বেকায়দায় পড়তে হয়েছে। প্রতিদিন পানি ওঠার কারণে একে তো পানি পরিষ্কার করতে হয় নেমে যাবার পর, সেক্ষেত্রে আবার ওষুধগুলো অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে তারা বলছেন যারা রুগীরা আছেন তারাও যেমন এই 2 তলা থেকে বা 3 তলা থেকে নেমে নিচের তলা পুরোটাই কিন্তু পানির নিচে এই মুহূর্তে তলিয়ে গেছে। যেসব দোকান রয়েছে বা অফিস রয়েছে বা বহির্বিভাগ রয়েছে, বহির্বিভাগের কার্যক্রম একেবারে নেই বললেই চলে। তো সেক্ষেত্রে চট্টগ্রামের যে মা ও শিশু হাসপাতালের দুর্ভোগ তা কিন্তু এখনও চলমান। এই দুর্ভোগ আসলে কখন কাটবে সেই বিষয়টি এখন এখানে চিকিৎসা নিতে আসা ও এলাকার মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর মা ও শিশু হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে সৃষ্ট জলাবদ্ধতার খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। এবার বগুড়া সদরে ভেঙে পড়েছে 7টি ঘর, ফাটল ধরেছে আরও কয়েকটি ঘরে। গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর বসবাসকারী অনেকের কাছে এখন আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, স্থান নির্বাচনের ত্রুটির কারণে 5 মাসের মাথায় ঘরগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সচেতন মহল বলছে, প্রথম থেকে নজরদারি না থাকায় দুর্নীতির কারণে ঘরগুলোর এমন করুণ অবস্থা। আর নির্মাতা কর্মকর্তা বলছেন, ভেঙে ও ফেটে যাওয়া ঘরগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া সদরের 10 টিকায় গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী উপহারের ঘরগুলো নির্মাণের শুরু থেকে অভিযোগের শেষ ছিল না। নিম্নমানের ইট, বালির পরিবর্তে মাটি, 3 ইটের উপর ভিত সহ নির্মাণাধীন বাড়িগুলো তৈরির ব্যাপারে নানা অভিযোগ ছিল স্থানীয়দের। এসব তোয়াক্কা না করেই নির্মাণ করা হয় এসব ঘর। এ নিয়ে সংবাদ সংগ্রহে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়েছিল সময় টেলিভিশনের কর্মীদের। নির্মাণের 5 মাসের মাথায় এসব ঘর এখন বসবাসের অনুপযোগী। বিস্তর অভিযোগ ঘরে বসবাসকারীদের।
যে সব ফাটে যাওয়ার পরে ঘরগুলো ভেঙে গেছে। এমন ফাটন ধরছে যে কোনো ঘর পড়ে গেছে, কোনো ঘর কোনো রকম কাজ হয়ে আছে। মেঝে ফাটল ধরছিল, দেওয়াল ফাটল ধরছিল, এদিকে একেবারে থাকায় অযোগ্য। গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ অসাধু কিছু কর্মকর্তার অনিয়ম এবং দুর্নীতি কারণে ভেস্তে যাচ্ছে বলে অভিমত এলাকার সংসদ সদস্যের। আর সুশীল সমাজের নেতারা চান অনিয়মের তদন্ত করে দোষী কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার। সরকারের পক্ষ থেকে যে বরাদ্দটা দেওয়া হয়েছে এবং যে ঘরটার প্ল্যান দেওয়া হয়েছে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে এবং শক্তিশালী ঘরে নির্মাণ করা যেত, শুধুমাত্র অস্বচ্ছতার কারণে ঘরগুলো সঠিকভাবে নির্মাণ হয়নি। এত বড় দুর্নীতি দিনে দুপুরে হয়েছে, যেটা ডাকাতি করা হয়েছে আর কি, এবং যারা দুর্নীতি করে আজকে পার পেয়ে যাচ্ছে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। মাটি দেবে যাওয়ার কারণে ঘরগুলো ভেঙে গেছে জানিয়ে মেরামত করার আশ্বাস দেন নির্মাণকারী কর্মকর্তা। মাটির ভার বহন ক্ষমতা কম থাকার কারণে এগুলো হচ্ছে যে ডেবে যায়, ওয়াল ডেবে যাওয়ার কারণে আমরা সেগুলো যাতে ভবিষ্যতে আবার না হয় এই জন্য আমরা করে দিচ্ছি। বগুড়া সদরে 2 ধাপে মোট 473টি ঘর নির্মাণ করা হয়েছে। এতে সরকারি খরচ হয়েছে 8,53,43,000 টাকা। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। যমুনা নদীর পানি কমে টাঙ্গাইলের কালীহাতিতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের শিকার 7টি গ্রামের শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সে খবর জানাতে ভৈরববাড়ি এলাকায় আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টাঙ্গাইলে যমুনা নদীর পানি কমতে থাকায় আবারও প্রতি বছরের মতো তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই টাঙ্গাইলের কালীহাতি উপজেলার ভৈরববাড়ি, টাঙ্গাইল সদর উপজেলার পুংলি সহ বিভিন্ন এলাকায় কিন্তু প্রায় 7টি এলাকায় কিন্তু নদী ভাঙন দেখা দিয়েছে। তীব্র ভাঙনে আসলে মানুষ সর্বশান্ত হয়ে পড়েছে। তারা এই যে প্রতিদিনই যে ভাঙন শুরু হয়েছে যমুনা নদীতে, এই যমুনা নদীর ভাঙন কারণে আসলে প্রতিদিনই নতুন নতুন ঘরবাড়ি হারিয়ে মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে পড়েছে। মানুষজন আসলে ভাঙনের তীব্রতা এতটাই বেশি যে মানুষ তাদের ঘরবাড়ি সরিয়ে নেওয়ার সময়টুকু পাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ভৈরববাড়ি এলাকায় রয়েছি, কালীহাতি উপজেলার সেই ভৈরববাড়ি এলাকায় কিন্তু এই যে ঈদের পর থেকে গত এক সপ্তাহের মধ্যে প্রায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই কারণে মানুষ কিন্তু একেবারে খোলা আকাশের নিচে মানুষ অবস্থান করছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে কোথাও আশ্রয় নিতে পারেনি, বাধ্য হয়ে তারা কিন্তু রাস্তার পাশে খোলা আকাশের নিচে অবস্থান করতে বাধ্য হয়েছে। এখানে বিশেষ করে এই যে নদী ভাঙন কবলিত যে এলাকার মানুষগুলো রয়েছে, সেই মানুষের কিন্তু খুব একটি জায়গা নেই। ভাঙতে ভাঙতে তারা সর্বশান্ত হয়ে গেছে। শুধুমাত্র এই বাড়িটুকুই ছিল, সেই বাড়িটুকু কিন্তু এই যে নদী ভাঙনের কবলে পড়ে ভেঙে গেল। এখন কিন্তু তাদের আর আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে নতুন করে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে, তারা কাজ করছে। তারপরেও কিন্তু ভাঙন রক্ষা করা যাচ্ছে না। এর মাঝেও কিন্তু প্রতিদিনই ভেঙে ভেঙে কিন্তু সর্বশান্ত হচ্ছে নতুন নতুন মানুষ। আমরা কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় মানুষজন রয়েছে, স্থানীয় মানুষের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে প্রতিদিন তাদের এই যে নদী ভাঙন, প্রতি বছরের যে নদী ভাঙন, এই নদী ভাঙন আসলে এই যে সাময়িকভাবে যে জিও ব্যাগ ফেলে যে ভাঙন প্রতিরোধের রক্ষা করা হয়, এতে কিন্তু তাদের আসলে ভাঙন রক্ষা হয় না। এখানে স্থায়ীভাবে টিকসই বাঁধ নির্মাণ করা হলেই আসলে এখানকার যে প্রতি বছরের যে ভাঙন, সেই ভাঙন কবল থেকে আসলে রক্ষা পাওয়া সম্ভব। তো এই ছিল আসলে আমার কাছ থেকে নদী ভাঙনের বিস্তারিত। তাজদিন। টাঙ্গাইলে যমুনা নদী ভাঙনের খবর জানাতে ভৈরববাড়ি এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাদির তালুকদার। রাজবাড়ীতে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছে শহর রক্ষা বাঁধের 3টি পয়েন্ট। হুমকিতে আছে স্কুল, মসজিদ সহ শত শত বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ডের অবহেলাকে দায়ী করছেন এলাকাবাসী। ভাঙন রোধে বালুর বস্তা ফেললেও টেকসই বাঁধ নির্মাণ করা হচ্ছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। রাজবাড়ী থেকে করিম ইসহাকের তথ্য ও ছবিতে রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই শুরু হয় পদ্মার ভাঙন। মুহূর্তেই তলিয়ে যায় 42 মিটার এলাকা। বুধবার ভোর পর্যন্ত শহর রক্ষা বাঁধের 3টি পয়েন্ট নদীগর্ভে বিলীন হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত কাজের কারণে শত শত কোটি টাকা ব্যয় করেও সুফল মিলছে না। সড়কে বাঁধের নতুন কাজ হয়েছে এবার, কিন্তু কাজের মান খুবই খারাপ হওয়াতে 16 দিন আপনার ধসে যাচ্ছে। আরুম দুরুম পরি বাংলা নিলে তারপরে ওই মুড়িতে
ওই মুড়ে ফাটল। নদী তো তলা যাইতে পারে, ভাঙে ভিতরে যাইতে পারে, বাড়িঘর তো তলায় যাইতে পারে। এইভাবে যদি ভাঙা শুরু করে আমাদের বেড়িবাঁধ ভাঙে, বাড়িঘর ভাঙে মনে করেন রাজবাড়ী শহর পাওয়া যাবে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। 2018 সালের জুন এবং 2019-এর জুলাইয়ে 2 দফায় শুরু হয়ে 7 কিলোমিটার প্রকল্পের কাজ চলছে। বাঁধ পুরো নির্মাণ হলে ভাঙন রোধ সম্ভব হবে বলে মন্তব্য সংস্থাটির। আমাদের এই রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পের আওতায় মূলত প্যাকেজ হচ্ছে 6টি পিএম প্যাকেজের আওতায় আমাদের 4.5 কিলোমিটার নদী সংরক্ষণ কাজ এবং 8.3 কিলোমিটার ড্রেজিং কাজ বাস্তবায়ন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের 4.5 কিলোমিটারে 376 কোটি এবং প্রথম সংশোধিত 1527 মিটারে 76 কোটি টাকা ব্যয়। সময় সংবাদ। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাংলাদেশ সহ 4টি দেশের সঙ্গে ফ্লাইট স্থগিতের মেয়াদ আবারও বাড়ালো সংযুক্ত আরব আমিরাত। আগে 28 জুলাই পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধের সিদ্ধান্ত থাকলেও সেই মেয়াদ বাড়ানো হয়েছে 7 আগস্ট পর্যন্ত। এতে উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। বাংলাদেশ সহ 4টি দেশের সঙ্গে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের এভিয়েশন কর্তৃপক্ষ। সে অনুযায়ী 7 আগস্ট পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে সব ফ্লাইট স্থগিত করেছে এমিরেটস এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ সহ অন্যান্য এয়ারলাইন্সগুলো। করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় আবারও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আবারও ফ্লাইট স্থগিতের ঘোষণায় প্রবাসীদের উৎকণ্ঠা আরও দীর্ঘায়িত হয়েছে। বারবার ফ্লাইট স্থগিতের কারণে আমরা প্রবাসীরা অনেক বিপাকে আছি। বিশেষ করে লাস্টে বলা হয়েছিল যে 31 জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত আছে, এখন আবার বলা হইতেছে যে 7 আগস্ট পর্যন্ত ফ্লাইট স্থগিত। তো এইভাবে ফ্লাইট যদি দিন দিন বাড়তে থাকে, স্থগিত বাড়তে থাকে, আমরা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাব। বিশেষ করে আমরা যারা ভ্যাকসিন দিয়ে দিয়েছি তাদের জন্য কিন্তু একটা ব্যবস্থা করা দরকার। এর আগে 28 জুলাই পর্যন্ত বাংলাদেশ সহ 4টি দেশের যাত্রীদের জন্য আমিরাতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তবে কূটনীতিক ভিসা, গোল্ডেন ভিসা, সিলভার ভিসা ও শীর্ষ পর্যায়ে ব্যবসায়ীদের জন্য স্বাস্থ্য বিধি মেনে আমিরাত প্রবেশে শিথিলতা রাখা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে যারা বাংলাদেশে গিয়েছে অনেকেরই ভিসা এক্সপায়ার হয়ে গেছে, অনেকে ছুটির টাইম ওভার হয়ে গিয়েছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে যোগাযোগ করে কমসে কম বাংলাদেশে যারা ভ্যাকসিন কমপ্লিট করেছে তাদেরকে তাদের ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি একজন প্রবাসী হিসাবে অনুরোধ জানাচ্ছি। এদিকে সাধারণ প্রবাসীদের মধ্যে অনেকে আমিরাতে নির্বিঘ্নে প্রবেশের জন্য ইতিমধ্যে টিকাদান সম্পন্ন করেছেন। বারবার ফ্লাইট স্থগিত ঘোষণার কারণে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ। সময় সংবাদ। 1 মাসের জিম্বাবুয়ে সফর শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 9:15টায় পৌঁছেছে টাইগারদের বহনকারী কাতার এয়ারলাইন্সের বিমানটি। বিশেষ ইমিগ্রেশন ব্যবস্থায় স্বল্প সময়ে টিম বাসে ওঠেন মাহমুদুল্লাহ মুস্তাফিজরা। মূলত টি-20 স্কোয়াডের 16 ক্রিকেটার ফিরেছেন আজ। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের বায়ু বাবলের বাধ্যবাধকতা থাকায় সরাসরি টিম হোটেলে উঠেছেন ক্রিকেটাররা এবং কোচিং স্টাফরা। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাস গড়ে পূর্ণাঙ্গ সফরে প্রথমবারের মতো 3 ফরম্যাটে সিরিজ জয় করে টাইগাররা। আমাদের তো সবসময় লক্ষ্য থাকে যে আমরা প্রত্যেকটা টিমের সঙ্গে, আমি অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে চাই, ভারতের সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে, প্রত্যেকদিন সবসময় হয় না, খেলাটা ক্রিকেট আর হারা জিতা নিয়েই একটা ইয়েছে, সব দলই হারে, সব দলই জিতে। তো আমরা এইখানে চেষ্টা করেছে প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজেদের উজাড় করে দিয়েই খেলেছে, এনজয় করেছে প্রত্যেকটা ম্যাচ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় ঢাকার বাইরেই মৃত্যু শতাধিক। টিকা উৎপাদনে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র, দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সহায়তার আশ্বাস। এবং রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিতে তলিয়ে মা ও শিশু হাসপাতাল, দুর্ভোগ চরমে। রাজবাড়ীতে পদ্মার ভাঙনে বিলীন শহর রক্ষা বাঁধের 3 পয়েন্ট। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।